where the mind is without fear and the head is held high, where knowledge is free. নমস্কার। তোমরা এই মুহূর্তে যারা টিভির সামনে বসে রয়েছো, অর্থাৎ নবম শ্রেণীর ছাত্রছাত্রী, তোমরা জানো ইতিপূর্বে আমি তোমাদের ক্লাস নিয়েছি। তোমাদের সাথে আর আমার পরিচয় কিন্তু হয়ে গেছে। তবুও বলি, আমি গৌরশঙ্কর ঘোষ, মোথাবাড়ি উচ্চ বিদ্যালয়ের বাংলা শিক্ষক। আজকের মালদা জেলা ই পাঠশালায় তোমাদের স্বাগত জানাই। তোমরা সকলেই বই খাতা পেন্সিল নিয়ে বসে গেছো নিশ্চয়। আজকে আমি তোমাদের যে জিনিসটা পড়াবো, অর্থাৎ আমরা নিজেরা যে জিনিসটা পড়ব, সেটা কিন্তু আমি বোর্ডের মধ্যে লিখে দিয়েছি। তোমরা একটু যদি বোর্ডের দিকে তাকাও তো দেখতে পাবে, দেখো আজকের পাঠ কবিতা আমরা। দেখো পাতা নম্বর হচ্ছে 57 পেজ। এই যে বইটা দেখতে পাচ্ছ, সাহিত্য সঞ্চয়নের কি 57 নম্বর পেজে তোমাদের এই পাঠটা রয়েছে। আজকের পাঠ হচ্ছে আমরা কবিতাটা কে লিখেছেন? কবিতাটি লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। কবি সত্যেন্দ্রনাথ দত্ত এই কবিতাটি লিখেছেন। কবি সত্যেন্দ্রনাথ দত্তকে তোমরা জানো ছন্দের জাদুকর বলা হয়, তাই না? ছন্দের জাদুকর নামে ইনি আর পরিচিত। বলছে তো সত্যেন্দ্রনাথ দত্ত যে আমরা কবিতাটা লিখেছেন, সেই আমরা কবিতাটা কোন কাব্যগ্রন্থে রয়েছে, অর্থাৎ মূল উৎসটা কোথায়, কোথার থেকে নেওয়া হয়েছে এই আমরা কবিতাটি, তাই না? এটা আমাদেরকে একটু জেনে নিতে হবে। দেখো লিখে রেখেছি আমি, মূল কাব্য হচ্ছে কুহু ও কেকা, যেটা 1912 সালে প্রকাশিত হয়েছে। কি বললাম? কুহু ও কেকা 1912 সালে প্রকাশিত হয়েছে। তো কুহু ও কেকার মধ্যে কি রয়েছে? কুহু ও কেকার মধ্যে অনেকগুলো কবিতা একত্রিত রয়েছে। সেখান থেকে একটি কবিতা আমাদের পাঠ্য হয়েছে, যার নাম হচ্ছে আমরা। তো কুহু কেকার মধ্যে কি ধরনের কবিতাগুলো রয়েছে সেটা কিন্তু আমরা একটু বলে নেব বা আলোচনা করে নেব। কুহু কেকার মধ্যে যে সমস্ত কবিতাগুলো রয়েছে সেগুলো হচ্ছে দেশাত্মবোধক কবিতা, আত্মগৌরবী কবিতা। ঠিক আছে? তো দেশাত্মবোধক কবিতা অনেকগুলো আছে, তার মধ্যে একটা যেমন তোমার কি বলবো, মানে কি বলবো, যে আছে ঝোড়ো হাওয়া আছে, তারপরে আছে বন্দরে, ছেলের দল, আমরা, এগুলো অনেকগুলো কবিতা আছে। তার মধ্যে আজকে আমাদের পাঠ্য হচ্ছে আমরা। ঠিক আছে? তো দেখো মূল কাব্য কিন্তু আমরা বলে দিয়েছি। এবার প্রশ্ন হচ্ছে, এই যে আমরা কবিতাটি আমরা পড়ব, সেটা লেখক কিন্তু একটা উদ্দেশ্য নিয়েই লিখেছেন। মানে আমাদেরকে মানে একটা কি বলবো, একটা মেসেজ দিতে চেয়েছেন। কি মেসেজ সেটা আমরা কিন্তু জানবো। বলছে দেখো,
সত্যেন্দ্রনাথ দত্ত জীবিত ছিলেন 1882 থেকে 1922। এই সময়টা যদি তোমরা দেখো তাহলে দেখবে আমরা কিন্তু পরাধীন ছিলাম, ইংরেজদের অধীন ছিলাম, তাই না? 1882-তে জন্ম আর 1922-এ মৃত্যু। তো ঠিক এই সময়টা আমরা কিন্তু পরাধীন ছিলাম। আচ্ছা, তারপরে দেখো কুহুক কেকার যে প্রকাশকাল 1912, তখন দেখো আমাদের কিন্তু 1905 বঙ্গভঙ্গ আন্দোলন, মানে আমরা কি করছি, ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতার জন্য তৈরি হচ্ছে, লড়াই দিচ্ছি, তাই না? তো লড়াই দিতে দিতে আমাদের যেমনটা লড়াইয়ের প্রয়োজন এই ব্রিটিশকে দেশ ত্যাগ করানোর জন্য, ঠিক তেমনভাবে কিন্তু আমরা লড়াই লড়তে পারছি না। অর্থাৎ আমরা কি হয়ে গেছি, স্তিমিত হয়ে গেছি, আমরা ঝিমিয়ে পড়েছি। তো এই ঝিমিয়ে পড়া, মিয়ে পড়া বাঙালিকে কবি তার লেখনীর মাধ্যমে কি করতে চেয়েছেন, একটু জাগিয়ে তুলতে চেয়েছেন। বুঝতে পেরেছ? কি করতে চেয়েছেন? জাগিয়ে তুলতে চেয়েছেন। তো জাগিয়ে তুলতে চেয়েছেন কিভাবে? তাহলে এটাই উদ্দেশ্য। তাহলে ঝিমিয়ে পড়া, মিয়ে পড়া দেশবাসীকে জাগিয়ে তোলাই কবির উদ্দেশ্য। এই যে দেখো এখানে আমি লিখেছি, পরাধীন দেশবাসীর কাছে অতীত গৌরব বা ঐতিহ্য প্রকাশ করে দেশবাসীকে আত্মবিশ্বাসী করে তোলা। আমরা আন্দোলন করতে পারবো, আমরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই দিতে পারবো, আমরা নিজের ক্ষমতায় স্বাধীনতা অর্জন করতে পারবো। এই যে বিশ্বাস, এই বিশ্বাস কিন্তু আমাদের দেশবাসী তথা বিশেষ করে বাঙালি এরা কিন্তু মাঝপথে অনেকটা হারিয়ে দিয়েছিল। তো ওই হারিয়ে যাওয়া আত্মবিশ্বাসকে পুনরুদ্ধার করার জন্য কবি কিন্তু লেখনীর মাধ্যমে আর কি করলেন, কবিতার মাধ্যমে মানুষকে, অর্থাৎ ভারতবর্ষের ওই মিয়ে পড়া, ঝিমিয়ে পড়া জাতিকে, অর্থাৎ দেশকে জাগিয়ে তোলার চেষ্টা করলেন। আর এই চেষ্টার উদ্দেশ্যেই কিন্তু আমরা কবিতাটি লেখা হয়েছে। তাহলে আমরা কবির উদ্দেশ্যটা বুঝতে পারলাম। তারপরে বলছে যে তিনি কিভাবে বাঙালিকে জাগিয়ে তুলতে চাইলেন। বাঙালি যে ঝিমিয়ে গেছে, বাঙালি যে মানে কি বলবো টায়ার্ড হয়ে গেছে, বাঙালি আর পারছে না, তখন কবি বাঙালির যে অতীত গৌরব, বাঙালিদের যে অতীত ঐতিহ্য, দেশবাসীর যে গৌরব, দেশবাসীর যে ঐতিহ্য এবং নানা রকম গৌরব গাথা এবং কাহিনী, আমাদের পূর্বপুরুষদের যে ক্ষমতা, আমাদের পূর্বপুরুষদের যে মানে কি বলবো শৌর্য, বীর্য, তাদের ধর্ম, তাদের চেতনা, জ্ঞান, বিজ্ঞান, ধর্ম, তারপরে দেখো ভাস্কর্য, শৌর্য। দেখো এখানে বলছে বাঙালিদের নানান গৌরব গাথা। আমাদের অনেক পুরনো গৌরব গাথা রয়েছে, যেগুলো আমাদের মানে দেখলে আমাদের মানে দেশের মানুষেরা, অর্থাৎ বাঙালিরা সাধারণ মাপের ছিলেন না, এরা অনেক শক্তিমান ছিলেন। আর ওই শক্তিমান জাতির উত্তর পুরুষ হচ্ছি আমরা, তাই না? তাই আমরা কেন আজকে মিঙে গেছি, কেন আজকে ঝিমিয়ে গেছি? আমাদেরকে লড়াই দিতে হবে, আমাদেরকে স্বাধীনতা ছিনিয়ে নিতে হবে, তাড়িয়ে দিতে হবে অত্যাচারী ইংরেজকে। কিন্তু এর জন্য কি চাই? মনের মধ্যে শক্তি চাই, জোশ চাই, ক্ষমতা চাই। আর যেটা বাঙালি হারিয়ে ফেলেছে, সেই জোশ, সেই আত্মবিশ্বাস, সেই ক্ষমতাকে ফিরিয়ে আনার জন্য তাদের সামনে বাঙালির গৌরব গাথাকে আয়না, অর্থাৎ আমরা কবিতার মাধ্যমে, আয়নার মাধ্যমে দেখানোর চেষ্টা করেছে যে তুমি বা তোমরা, হে বাঙালি জাতি বা হে ভারতীয় জাতি, তোমরা এই আয়নাতে তোমাদের মুখটা দেখো, যে তোমাদের অতীত গৌরব কত উজ্জ্বল গৌরব ছিল। ঠিক আছে? তাহলে দেখো এখানে বলছে, আমি বিষয়বস্তুটাকে কয়েকটা কথার মধ্যে বেঁধে দেওয়ার চেষ্টা করছি। বলছে বাঙালিদের নানান গৌরব গাথা, কবিতার মধ্যে যা আছে বিষয়টা বলছে, এই যে আমরা কারা? আমরা হচ্ছি বাঙালি। কবি বাংলাদেশের মানুষকে ইন্ডিকেট করতে চেয়েছেন, অর্থাৎ বাঙালিদের বলতে চেয়েছেন, যে বাঙালি স্বাধীনতা আন্দোলনে আর কি করেছিল, সব থেকে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল, সেই বাঙালি জাতির কে নিয়েই তিনি আত্মগৌরব করেছেন। অর্থাৎ কবি নিজেও তো বাঙালি, তাই বাংলার অতীত ঐতিহ্য, গৌরব সম্পর্কে তিনি অকিবহল ছিলেন। আর সেই গৌরবের কথা তিনি সর্বসাধারণের মাধ্যমে আর কবিতার মাধ্যমে প্রচার করতে চেয়েছেন। বলছে দেখো, বাঙালিদের নানান গৌরব গাথা
যেমন ধর্ম, সাহিত্য, দর্শন, শিল্পকলা, স্থাপত্য, ভাস্কর্য, শৌর্য, বীর্য, ব্যবসা বাণিজ্য, কোথায় কোথায় বাঙালির কমতি ছিল? বাঙালি কোথাও কম বা দুর্বল ছিল না। বাঙালি কালে কালে যুগে যুগে তাদের স্বাক্ষর পৃথিবীর মানুষের কাছে রেখেছেন, কিন্তু আজ তারা মিইয়ে গেছে, ঝিমিয়ে গেছে। এই ঝিমিয়ে পড়া জাতিকে কি করতে হবে? অতীত ঐতিহ্যের কথা স্মরণ করে আবার আত্মবিশ্বাসে টকবক করে ফুটে সামনে ঝাঁপিয়ে পড়তে হবে, দেশ মাতৃকাকে মুক্তি দিতে হবে। ঠিক আছে? তো বলছে দেখো, সব দিক থেকে বাঙালি বিশ্বজয়ী। জ্ঞান বলো, বিজ্ঞান বলো, ধর্ম বলো, সাহিত্য বলো, শিল্পকলা বলো, স্থাপত্য, ভাস্কর্য বলো, যে কোনো জায়গায় দেখো বাঙালিদের কিন্তু সারা বিশ্বব্যাপী সুনাম রয়েছে। আর এই সুনাম আজকের মিয়ে পড়া বাঙালি ভুলে গেছে, তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য কবি আর আমরা কবিতাটি লিখেছেন। তাহলে এই হচ্ছে আমাদের বিষয়বস্তু। সমগ্র কবিতাটিতে দেখবে তোমরা 8টা স্তবক রয়েছে। ঠিক আছে? কটা স্তবক রয়েছে? 8টি। তাহলে 8টি স্তবকে আমরা দেখব যে বিভিন্ন জায়গায় কিন্তু বাঙালিদের মানে কি বলবো, মানে বাঙালিদের প্রতিভার কথা বলেছেন, বারবার বাঙালিদের গৌরব গাঁথার কথা বলেছেন। এই যে দেখো, এই যে তোমরা দেখবে যে বইয়ের মধ্যে এইভাবে দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ, আছে যে প্রত্যেকটা স্তবকেই কিন্তু এক একটা জায়গাকে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছে। ঠিক আছে? যে 8টা স্তবকে 8টা কথা, কোথাও বলেছে বাঙালিদের সাহিত্য প্রতিভার কথা, কোথাও বলেছে ব্যবসা বাণিজ্যের কথা, কোথাও বলেছে সূর্যবীর্যের কথা, কোথাও বলেছে জ্ঞান বিজ্ঞানের কথা, কোথাও বলেছে স্থাপত্য ভাস্কর্যের কথা। এই যে 8টে যে বিষয়, এই 8টা বিষয়ে মানে 8টা মানে তোমার কি বলবো, 8টা যে স্তবক রয়েছে, ওই 8টা স্তবকে আর 8 রকম কথা কিন্তু বাঙালির গৌরব গাথা কিন্তু কবি বলার চেষ্টা করেছেন। তাহলে আমরা কি করব? কবিতাটা যদি আমরা লাইন বাই লাইন পড়ি তাহলে দেখতে পাবো বাংলার বা বাঙালিদের গৌরব গাথাগুলো কোথায় কিভাবে। তাহলে চলো যাওয়া যাক, আমরা কবিতার কি করি, লাইন বাই লাইন কবিতাটি পড়লে তাহলে আমরা সব বুঝতে পারবো। ঠিক আছে? বলছে দেখো, আমরা, আমি আগেই বললাম আমরা কারা? আমরা হচ্ছি বাঙালি, বাংলাদেশের মানুষ। কবিও বাঙালি, আর যাদের নিয়ে তিনি আত্মগৌরব অনুভব করছেন তারাও কিন্তু বাঙালি, আমাদের পূর্বপুরুষেরা, আমাদের জাতির যারা জন্মদাতা তাদের কথা বলছে। দেখো, আমরা, সত্যেন্দ্রনাথ দত্ত বলছে কি, মুক্ত বেণীর গঙ্গা যেথায় মুক্তি বিতরে রঙ্গে। বলছে মুক্ত বেণীর গঙ্গা, গঙ্গাকে মুক্ত বেণীর কেন বলা হয়েছে? তোমরা দেখবে আমাদের পৌরাণিক কাহিনী অনুযায়ী কি জানি, যে গঙ্গার উৎপত্তি হয়েছে শিবের জটাজাল থেকে। তো শিবের জটাজাল থেকে গঙ্গা উৎপন্ন হয়ে গঙ্গোত্রী হিমবাহ দিয়ে সোজা কোথায়? সোজা উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে, বিহারের মধ্যে দিয়ে, পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে, আমাদের এই ফারাক্কা দিয়ে সোজা গিয়ে পড়েছে কোথায়? বঙ্গোপসাগরে পড়েছে। তো এই যে তার সুদীর্ঘ পথ, এই পথে কি হয়েছে? বলছে মুক্ত বেণী। বেণী বলতে দেখবে মেয়েরা যে চুল বাঁধে দুদিকে দুটো বেণী করে, তাই না? দুদিকে দুটো বেণী করে মধ্যেখানে দিয়ে সুন্দর করে চুলটা বাঁধে না? ঠিক তেমনি গঙ্গা উৎপত্তি থেকে একেবারে কোথায়? পতনস্থল পর্যন্ত সমগ্র রাস্তা পথে একেবারে সোজা এসে আমাদের ফারাক্কার কাছে দুইভাবে বেণী, দুটো বেণী করে একদিকে পদ্মা নাম নিয়ে বঙ্গোপসাগরে পড়েছে, আর একদিকে ভাগীরথী নাম নিয়ে কোথায় পড়েছে? বঙ্গোপসাগরে পড়েছে। তাই কবি সচেতনভাবে বলেছেন মুক্ত বেণীর গঙ্গা। আর এই গঙ্গা কি? মুক্ত বেণীর গঙ্গা যেথায় মুক্তি বিতরে, মুক্তি বিতরে মানে মুক্তি বিতরণ করে, মুক্তি বিতরণ করে। কিভাবে মুক্তি করে? আমরা, আমাদের সকলের বিশ্বাস গঙ্গা জলে আমাদের সমস্ত পাপ ধুয়ে মুছে যায়, আমরা মুক্তি পাই পাপ থেকে। এরও একটা পৌরাণিক গল্প আছে, রামায়ণে তোমরা এই গল্পটা শুনে থাকতে পারো, যদি না শুনে থাকো আমি সংক্ষেপে বলে দিই। যে তোমরা জানো যে গঙ্গাকে নিয়ে এসেছিল কে? ভগীরথ। তার পূর্বপুরুষ মানে সাগর রাজার প্রায় 60,000 সন্তান কি হয়েছিল? কপিল মুনি নামে
এক মুনির, আমরা এই কপিল মুনির কথা আমরা পরে কবিতাতে জানবো, তার অভিশাপে ভস্ম হয়ে গেছিল, ধ্বংস হয়ে গেছিল। তো সেই পূর্বপুরুষকে বাঁচাতে বা তাদেরকে যে পাপ করেছিল তাদের সেই পাপ থেকে মুক্তি দিতে, তাদেরকে মানে বাঁচিয়ে তুলতে, তার স্পর্শ পেতে, গঙ্গার স্পর্শ পেতে, গঙ্গাকে শিবের জটা থেকে সেই বংশেরই উত্তর পুরুষ মানে ভগীরথ গঙ্গাকে মর্তে নিয়ে এসেছিলেন। কোথায় নিয়ে এসেছিলেন? সেই যেখানে কপিল মুনির আশ্রম ছিল, যেখানে তার পূর্বপুরুষরা ভস্মে পরিণত হয়ে গিয়েছিল। কোথায়? সেটা হচ্ছে বর্তমান গঙ্গাসাগর। সেখানেই গঙ্গাসাগর তোমরা জানো যে সারা পৃথিবীর মানুষ সেখানে পুণ্য লাভের আশায় আর স্নান করতে আসে, গঙ্গার জলের স্পর্শ পেতে আসছে, কারণ মুক্তি পেতে আসে। যাবতীয় পাপ থেকে গঙ্গা আমাদের মুক্তি দান করে। যেমনটা পুরাণে সাগর রাজার 60,000 সন্তানকে মুক্তি দিয়েছিল এই গঙ্গার জলের স্পর্শ। সেদিন থেকে গঙ্গা আমাদের কাছে কি হয়েছে? মুক্তি দাত্রী, অর্থাৎ মুক্তি বিতরে, মানে মুক্তি বিতরণ করে, আমাদেরকে মুক্তি দান করে। বলছে রঙ্গে মানে আনন্দের সহিত, গঙ্গা আনন্দের সহিত আমাদেরকে সমস্ত পাপীকে মুক্তি দান করে। বলছে মুক্ত বেণীর গঙ্গা যেথায় মুক্তি বিতরে রঙ্গে। কোথায়? যেথায়। যেথায় মানে কোথায়? এই যে বঙ্গদেশ, এই বঙ্গদেশে আমাদের বাঙালিদের সৌভাগ্য যে আমাদের বাংলাদেশের মধ্যে দিয়ে কি করেছে? এই পুণ্যতোয়া গঙ্গা প্রবাহিত হয়েছে। তার পুণ্য জলের স্পর্শে সমগ্র বাঙালি জাতি পুণ্য হয়েছে, অর্থাৎ বাঙালির যাবতীয় পাপ স্খলন হয়েছে। বলছে আমরা বাঙালি বাস করি সেই, আমরা ধন্যবাদ, আমরা মানে কি বলবো, আমরা ভাগ্যবান বাঙালি যে আমরা কোথায় বাস করছি? আমরা বাঙালি বাস করি সেই তীর্থে, তীর্থস্থান গঙ্গাসাগর বাংলাদেশে, আমাদের বাংলায়। বলছে তীর্থ বরদ মানে বরদানকারী, বরদ মানে হচ্ছে বরদানকারী বঙ্গে, মানে আমরা ভাগ্যবান বাঙালি যে জায়গাতে কি করে? বরদান করা হয়, যে জায়গায় মুক্তি বিতরণ করা হয়, যেটা আমাদের কাছে তীর্থভূমি নামে পরিচিত। আমরা ভাগ্যবান যে এমন এক ভূখণ্ডের অধিবাসী হচ্ছি আমরা বাঙালি। আমরা কারা? আমরা বাঙালি। বলছে বাম হাতে যার কমলার ফুল, বলছে বাম হাতে যার কমলার ফুল, ডাহিনে মধুক মালা। তো প্রথম যে স্তবকটা আমি বললাম, সেখানে বাংলাদেশের একটা বিরাট চৌহদ্দি ছিল, অবিভক্ত বাংলা। সেই অবিভক্ত বাংলার যে বিরাট চৌহদ্দি, সেই চৌহদ্দির বর্ণনা দিচ্ছে কবি। কি বলছে? যে যার বাঁ হাতে যার কমলার ফুল, মানে কমলার ফুল মানে পদ্ম ফুল, অনেকে আবার কমলা ফুলও বলে থাকেন। আবার বলছে ডাহিনে মধুক মালা, মানে চারপাশে কোথাও দেখো আমাদের যে অবিভক্ত বাংলা, মধুক মালা মানে হচ্ছে মৌহা ফুল, এই মৌহা ফুলের মালা, মৌহা ফুল, পদ্ম ফুল, এ হচ্ছে আমাদের, এগুলো দিয়েই আমাদের বাংলাদেশের সৌন্দর্য মোড়া রয়েছে। বলছে ভালে কাঞ্চন মানে কপালে হচ্ছে কাঞ্চন, কাঞ্চন মানে হচ্ছে সোনা। বলছে কাঞ্চন শৃঙ্গ মুকুট, সোনার মতো শৃঙ্গ মুকুট হয়ে রয়েছে। তোমরা যদি উত্তর দিকে তাকাও দেখবে উত্তর দিকে মেঘের মতো যে পাহাড়গুলো দেখা যায়। তোমরা যদি কোনোদিন দার্জিলিংয়ের দিকে যাও তাহলে দেখতে পাবে যে পাহাড়ের, কালো পাহাড়ের উপরে দেখবে একদম সোনার টায়রার মতো ঝলমল ঝলমল চকচক চকচক করছে। সেটা কি? সেটা হচ্ছে কি? মুকুট। কি মুকুট? শৃঙ্গ। কার শৃঙ্গ? তো হিমালয় পর্বতের শৃঙ্গ। কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাওয়া যায়, কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গটা দেখতে পাওয়া যায়। বলছে ভালে কাঞ্চন মানে, ভাল বলতে আমরা যদি পশ্চিমবঙ্গটাকে কল্পনা করি এইভাবে, যে এইভাবে পশ্চিমবঙ্গ, তাহলে উপর দিকে আমাদের কি আছে? হিমালয় পর্বত। এইদিকে তাকালে আমরা দেখতে পাবো কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ। তো অর্থাৎ আমাদের এটা কপাল, উপর দিকটা, এই কপালে কি রয়েছে? কাঞ্চন। বলছে ভালে কাঞ্চন, ভালে মানে হচ্ছে কপালে, কাঞ্চন মানে সোনা, শৃঙ্গ মুকুট মানে এখানে এক ঝলমল ঝলমল করছে মুকুটের মতো। আর কিরণে ভুবন আলা, আর ওর উপর সূর্যের আলো পড়ছে, আর তার কিরণ ঠিকরে বেরিয়ে গোটা ভুবনকে আলোকিত করছে, অর্থাৎ বঙ্গভূমি থেকে শুরু করে সমগ্র ভারত ভূমিকে আলোকিত করছে। ভুবন আলা মানে ভুবন আলোকিত হচ্ছে। বলছে কোল ভরা যার কনক ধান্য,
এই যে বাংলাদেশের যে কথা বলছে চৌহদি, তার কোল ভরা সোনার ধান, কনক মানে সোনা আর ধান্য মানে হচ্ছে ধান, কোল ভরা যার কনক ধান্য, অর্থাৎ সমগ্র বাংলাদেশের কোল, কোল মানে হচ্ছে গোটা ভূমিব্যাপী ধানের চাষ হয়। অর্থাৎ এটা হচ্ছে বাংলাদেশ হচ্ছে মানে কি বলবো, কৃষি সমৃদ্ধ বাংলাদেশ, যেখানে প্রচুর ধান হয়, সোনার ফসল ধান এর ফলে আর কি। বলছে কোল ভরা যার কনক ধান্য, বুক ভরা যার স্নেহ। বাংলাদেশ অসীম কৃপাশালী দেশ, মানুষকে বাঙালিদের কৃপা করেছে, অনেক প্রেম প্রীতি বাংলাদেশের মানুষকে মানে বাংলাদেশ দিয়েছে। বলছে বুক ভরা যার স্নেহ, যার বুকে স্নেহ বা মায়া মমতা ভর্তি রয়েছে। বলছে চরণে পদ্ম মানে পদ্ম ফুল ফুটে রয়েছে বাংলাদেশে। বলছে অতসী অপরাজিতায় ভূষিত দেহ, মানে অপরাজিতা ফুল সাদা হয়, নীল রঙের হয় অপরাজিতা। আর বলছে অতসী ফুল, বিভিন্ন রকম ফুল, কমলা ফুল, পদ্ম ফুল সব মিলিয়ে বাংলাদেশ যেন গোটা দেহে অলংকার পড়ে আছে, ভূষিত রয়েছে। বলছে সাগর যাহার বন্দনা আছে। দেখবে আমাদের যে পশ্চিমবঙ্গের শেষ হচ্ছে মানে আমাদের যে বাংলাদেশ, এই বাংলাদেশের নিচে দেখবে কি রয়েছে, বঙ্গোপসাগর রয়েছে। আর বঙ্গোপসাগরের ঢেউগুলো পশ্চিমবঙ্গের যেন যে নিচেরটা হচ্ছে চরণ, এটা যেমন কপাল, কপালে কাঞ্চন হিমালয় পর্বতমালার সেই চকচকে শৃঙ্গ, আর নিচের দিকে হচ্ছে কি বলতো, নিচের দিকে হচ্ছে সমুদ্রের ঢেউ, বঙ্গোপসাগরের ঢেউ। বলছে সাগর যাহার বন্দনা রচে, সাগর বন্দনা করছে, অর্থাৎ সাগর চুমু দিচ্ছে কাকে, আমাদের বঙ্গদেশের চরণে। বলছে শত তরঙ্গ ভঙ্গে, মানে তরঙ্গ মানে ঢেউ, শত শত তরঙ্গ এখানে এসে ভেঙে যায় ধাক্কা খেয়ে আমাদের বাংলাদেশের চরণে। বোঝা গেছে? বলছে সাগর যাহার বন্দনা রচে শত তরঙ্গ ভঙ্গে, মানে হাজার হাজার শত শত তরঙ্গ আছড়ে পড়ে কোথায়, আমাদের বাংলা ভূমি মানে বঙ্গভূমির চরণে। বলছে আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমি বঙ্গে। আমরা বাঙালি, আমরা গর্ববোধ করি যে এইরকম একটা সুন্দর মানে পরিবেশে আমরা এই বঙ্গভূমিতে বসবাস করি। আমরা কি বাঞ্ছিত ভূমি বঙ্গে, মানে আমাদের মানে কি বলবো পরম মানে চরম প্রিয় এই বঙ্গদেশ। আর এই বঙ্গদেশে আমরা বাঙালিরা সকলে কি করছি, বসবাস করছি। কথা পরিষ্কার? তাহলে প্রথম স্ট্যান্জায় আমরা কি পেলাম, প্রথম স্তবকে আমরা পেলাম যে কবি সত্যেন্দ্রনাথ দত্ত বাংলাদেশের একটা অবয়ব নির্মাণ করেছেন, সৌন্দর্যের অবয়ব, যে বাংলাদেশ হচ্ছে একটা সৌন্দর্যের খনি। তোমরা দেখবে এই বাংলাদেশকে নিয়ে অনেক গানও রচিত হয়েছে। ওগো মা তোমার কি মূরতি আজি দেখি গো, অর্থাৎ এই যে বাংলাদেশের যে মূর্তি, তাই না, সত্যি কি মূরতি, বাংলাদেশের কি সৌন্দর্য, কি অপার সৌন্দর্য। আর এই সৌন্দর্যের মধ্যে ভাগ্যবান বাঙালিরা বসবাস করছে। ঠিক, তাহলে বাংলাদেশের সৌন্দর্যের কথা কিন্তু আমরা এখানে পেলাম। এই যে এখানে বলছে বাঙালিদের নানান গৌরব গাথা, তার মধ্যে বাংলাদেশের সৌন্দর্য এটাও একটা কিন্তু গৌরব, আর এই গৌরবে ধন্য হচ্ছে বাঙালি। বলছে সেকেন্ড প্যারা, বলছে কি দেখো, বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি, আমরা হেলাই নাগেরে খেলাই নাগেরই মাথায় নাচি। বলছে আমরা যারা বাঙালি বাংলাদেশে বসবাস করি, একটু আগেই আমরা দেখলাম প্রথম প্যারায় কবি কিন্তু বললেন বাংলাদেশের অপার সৌন্দর্যের কথা। কিন্তু শুধুই কি সৌন্দর্য, শুধুই কি ভালো দিক, মন্দ দিকও এখানে রয়েছে। বলছে বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া, আমরা বাঙালি জাতি এতদিন পর্যন্ত যে নিজেদের ঐতিহ্যকে বা অস্তিত্বকে আমরা টিকিয়ে রেখেছি, সেটা কি করে, দীর্ঘ লড়াই দিয়ে। কার কার না সাথে আমরা লড়াই করেছি, সে কথাগুলো কিন্তু আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে। বলছে বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি, অর্থাৎ তোমরা দেখবে যে আমাদের সুন্দরবন অঞ্চলে যে বাঘের উৎপাত ছিল, সেখানে কিন্তু মানুষ বাঘের সাথে লড়াই করে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রেখেছে, নিজেরা বেঁচে রয়েছে। তো কি ছাড় এই ইংরেজের সঙ্গে আমরা লড়াই দিতে পারবো না, কারণ এই ইংরেজ কখনোই বাঘের থেকে শক্তিশালী নয়। শুধু আমরা কি হয়েছি, ঝিমিয়ে পড়েছি, আমরা স্তিমিত হয়ে গেছি। ঠিক আছে, তাহলে আমাদেরকে
সেই গৌরব কথা স্মরণ করতে হবে, যে গৌরব আমাদের পূর্বপুরুষেরা বাঘের সাথে লড়াই করেছে। এখনও আমরা কি করছি? বাঘের সাথে লড়াই করে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রেখেছি। বলছে আমরা হেলাই নাগেরে খেলায়। নাগ মানে হচ্ছে সাপ। তো নাগ আমাদের সর্পসংকুল দেশ হচ্ছে বাংলা, যেখানে প্রতি মুহূর্ত বিপদ। এই সাপ ভয়ঙ্কর জিনিস, অথচ আমরা বাঙালিরা কি করেছি? এই সাপকে বশ করে নিয়েছি, সাপকে পোষ মানিয়ে নিয়েছি, সাপকে নিয়ে আমাদের বেদে সমাজরা খেলা দেখিয়ে বেড়েছে। অর্থাৎ তার মধ্যে যে বিষাক্ত যে জিনিসটা, সেটাকে তারা কি করেছে? নষ্ট করে দিয়ে তারা সেটাকে মজার সামগ্রী করে তুলেছে। তো কি ছাড় এই ইংরেজ! বলছে দেখো, আমরা হেলায় নাগেরে খেলায়, নাগেরই মাথায় নাচি। এই যে নাগের মাথায় নাচি, এই কথাটার সঙ্গে একটা পৌরাণিক জিনিস কিন্তু চলে আসছে। তোমরা দেখবে কালীয় দমন পর্বে শ্রীকৃষ্ণকে আমরা কিন্তু বাঙালি হিসেবে মেনে নিয়েছি, বাঙালি পুরুষ হিসেবে মেনে নিয়েছি। যে বাঙালি পুরুষ কি করেছিল? অত্যাচারী কালীয় নাগকে কি করেছিলেন? তিনি সমুদ্রে কালীয় নদীতে, নদীতে গিয়ে কালীয় নাগকে যমুনা নদীতে গিয়ে কালীয় নাগকে আর কি দমন করেছিলেন। তার মাথায় যে পঞ্চফণা নিয়ে যে নাগটা ছিল, তার মাথার উপর দাঁড়িয়ে থেকে সে কি করেছে? সে নাগকে বধ করেছে, তার মধ্যে বিষাক্ত বিষটাকে বের করে নিয়েছে। যে নাগ কি করেছিল? শ্রীকৃষ্ণের সমস্ত গোধন এবং তার গোপ বালক বন্ধুদের কি করেছিল? হত্যা করেছিল। সেই সমস্ত জলে বিষ ছড়িয়ে দিয়েছিল, আর সেই বিষ জল পান করে সমস্ত বৃন্দাবনের গোপবালক এবং সমস্ত গোধেনু সকলেই সমস্ত কিছুই শেষ হয়ে গেছিল। সেই নাগকে এই বাঙালি যুবক কৃষ্ণ কিন্তু কি করেছিল? শেষ করেছিল। তো আজকে যে নাগের মতো ফনা তুলে ইংরেজরা যেভাবে আমাদের ভারতবর্ষের মাটিকে বিষাক্ত করেছে, তো আমাদের বাঙালিরা সেই কৃষ্ণের, সেই বাঙালি কৃষ্ণের কথা স্মরণ করে তাদের সাথে লড়াই দেবে, এমনটাই বিশ্বাস কবির। বলছে দেখো, আমাদেরই সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে। বলছে আমাদের যে সেনা, বাঙালি সেনা সজ্জিত চতুরঙ্গ। চতুরঙ্গ কি? চতুরঙ্গ হচ্ছে, দেখো বলে দিচ্ছি আমি। বলছে চতুরঙ্গ মানে চারটে বাহিনীকে একসঙ্গে চতুরঙ্গ বলা হয়। পৌরাণিক এতে দেখবে যখন যুদ্ধ টুদ্ধ হয়, রাম রাবণের যুদ্ধ বলো বা অর্জুনদের সাথে কর্ণের যুদ্ধ বলো, পাণ্ডবের সাথে তোমার কি বলবো কৌরবদের যে যুদ্ধ বলতে পারো, সেখানে আমরা দেখব যে বিভিন্ন পাট করে ভাগ থাকতো, চারটে বাহিনীর সাথে চারটে বাহিনী সেপারেট যুদ্ধ করতো। কিভাবে দেখো, বলছে রথবাহিনী, হস্তি বাহিনী, অশ্ববাহিনী, আর একটা হচ্ছে পদাতিক বাহিনী। এই চারটাকে একসঙ্গে কি বলা হয়? রথবাহিনী, হস্তি বাহিনী, অশ্ববাহিনী, পদাতিক বাহিনী। এই চারটে বাহিনীকে একসঙ্গে বলা হয় চতুরঙ্গ। তো আমাদের বাঙালিরা রথ চালাতেও পটু ছিল, হস্তিতে উঠেও যুদ্ধ করতে পটু ছিল, অশ্বতেও চালিয়ে তারা যুদ্ধ করেছে, এমনকি পায়ে হেঁটেও যুদ্ধ করেছে। এমন প্রমাণ, এমন গৌরব ইতিহাস বাঙালির রয়েছে। বলছে কবে? বলছে দশানন জয়ী। দশানন মানে হচ্ছে তার 10টি আনন বা মুখ। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এটা রাবণের কথা বলছে। দশানন জয়ী রামচন্দ্রের। দশাননকে জয় করেছে কে? রাবণকে কে জয় করেছে? রামচন্দ্র। আর রামচন্দ্রের প্রপিতামহের সঙ্গে কার সাথে বাঙালি লড়াই দিয়েছে? বলছে রামচন্দ্রের প্রপিতামহ। তো রামচন্দ্রের প্রপিতামহকে দেখো, রামচন্দ্রের প্রপিতামহ হচ্ছে, আমি বলে দিচ্ছি, রামচন্দ্র। তো রামচন্দ্রের বাবার নাম কি? রামচন্দ্রের বাবার নাম হচ্ছে দশরথ। দশরথের বাবার নাম কি? তাহলে রামচন্দ্রের বাবা আর রামচন্দ্রের পিতা, দশরথের পিতা। তো এটা হচ্ছে এর বাবার নাম হচ্ছে অজ, আর এর বাবার নাম হচ্ছে রঘু। তোমরা জানো রামচন্দ্র রঘু বংশের ছিলেন, তাই না? রামচন্দ্র কোন বংশের ছিলেন? রঘু বংশের। তাহলে রঘু, অজ, দশরথ, তো রামচন্দ্রের বাবা, তাহলে এটা কে হবে? রামচন্দ্রের পিতামহ, তাই না? বাবাকে বলা হয় পিতামহ। তারপরে হচ্ছে তার বাবা, তাহলে রামচন্দ্রের কে হচ্ছে প্রপিতামহ। রামচন্দ্রের বাবা, তার বাবা হচ্ছে পিতামহ, আর পিতামহের বাবা হচ্ছে প্রপিতামহ। তো এই যে রঘু, এই রঘু সেই সময় কিন্তু খুব শক্তিমান বীর ছিলেন, ঠিক আছে? তো এই শক্তিমান বীরের সঙ্গেও কিন্তু আমাদের বাঙালিরা কি করেছে? এই চতুরঙ্গে সজ্জিত হয়ে যুদ্ধ করেছে।
ঠিক আছে, এমন গৌরবও কিন্তু বাঙালির রয়েছে। বাঙালি কোনোদিন ভীত ছিল না, বাঙালি কোনোদিন পরাজয় স্বীকার করতে জানেনি। কিন্তু আজ কেন স্তিমিত হয়ে গেছে, আজ কেন মিঁয়ে পড়েছে? আজকে তো একটা লড়াই দিতে হবে, ইংরেজদেরকে তাড়াতে হবে। তাই নুইয়ে পড়া বাঙালি জাতিকে যেন নতুন করে জাগিয়ে তুলতে চেয়েছেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত। বলছে দেখো, শুধু কি সেটাই, বলছে আমাদের ছেলে বিজয় সিংহ। কার? আমাদের ছেলে বিজয় সিংহ। খ্রিস্টপূর্ব কত, মানে প্রায় 500 থেকে 550 বছর আগে আমাদের দেশে বাঙালি সন্তান ছিল, কি নাম? বিজয় সিংহ। তার বাবার নাম ছিল সিংহবাহু। এই সিংহবাহুর সন্তান ছিল কি? বিজয় সিংহ। সেই বিজয় সিংহ আমাদের দেশেই শুধু নয়, তিনি বিদেশেও কি করেছেন? নিজের ক্ষমতা দেখিয়েছেন। তিনি সুদূর শ্রীলঙ্কায় গিয়ে নিজের আধিপত্য বিস্তার করে সেখানে নিজের নামে শ্রীলঙ্কা যে বর্তমান যে নাম সিংহল, এটা কিন্তু কার নামে হয়েছে? বিজয় সিংহের নাম অনুসারে হয়েছে। এরা শুধু দেশেই যুদ্ধ করেনি, এরা বাইরেও তাদের প্রতিপত্তি দেখিয়েছে, যার নমুনা আমাদের পূর্বপুরুষ। কি নাম? বিজয় সিংহ। বলছে আমাদের ছেলে, গর্ব করে বলছেন কবি, আমাদের ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয়, মানে স্বর্ণ লঙ্কাকে জয় করলেন, আর সিংহল নামে রেখে গেছে নিজ শৌর্যের পরিচয়। বাঙালির যে শৌর্য বীর্য, সেটা কম কথা নয়। কারণ বাঙালি সন্তান হয়ে লঙ্কাকে জয় করে আর নিজের নামে কি করেছেন? সেই দেশের নাম রেখে এসেছেন। এটা আমাদের কাছে কম অহংকারের নয়, কম গর্বের নয়। বলছে সিংহল নামে রেখে গেছে নিজ শৌর্যের পরিচয়। বলছে এক হাতে মোরা মগেরে রুখেছি, মোগলের আর হাতে চাঁদ প্রতাপের হুকুমে হটিতে হয়েছে দিল্লি নাতে। বাপরে বাপ, এ বাঙালি তো যেমন তেমন নয়। বাঙালি হচ্ছে শৌর্য বীর্যবান, তাদের অতীত গৌরব গাথা বড়ই গর্বের। বলছে এক তো আমরা পেলাম বিজয় সিংহের কথা, তারপরে জানলাম আমাদের বাঙালিরা যারা রামচন্দ্রের প্রপিতামহের সঙ্গে যুদ্ধ করেছিল, ক্ষমতা দেখিয়েছিল নিজের, তারা বশ্যতা স্বীকার করেনি। এবার আমরা দেখব এক হাতে মোরা মগেরে রুখেছি। মগ, এই মগ বলতে কাদের বোঝায়? আরাকানের অধিবাসী। আরাকান মানে হচ্ছে তোমার এখন যেটা বর্তমানে মায়ানমার, ব্রহ্মদেশ। এই ব্রহ্মদেশে আরাকান রাজসভা ছিল, সেখানকার অধিবাসীরাদের বলা হতো মগ। তারা ছিল মানে জলদস্যু টাইপের, মানে পর্তুগিজ জলদস্যুদের সাথে কখনো হাত মিলিয়ে আর কখনো তাদের সঙ্গে দ্বন্দ্ব করে তারা কিন্তু একটা অশান্ত পরিবেশ তৈরি করেছিল। কোথায়? অশান্ত পরিবেশ তৈরি করেছিল সেই বাংলাদেশের বুকে। তো আমরা একটা প্রবাদ জানি, মগের মুল্লুক পেয়েছিস। এই কথাটার মানে হচ্ছে মগের যে মুল্লুক বা সময়, সেই সময় বড় ভয়ঙ্কর। তারা কিন্তু বাংলাদেশের অধিবাসীদের উপর দারুণ অত্যাচার করতো। তারা ছিল অনেক, মানে কি বলবো, দস্যু, জলদস্যু। তারা ছিনতাই, চুরি, ডাকাতি, গণহত্যা, এগুলো নানা রকমের কাজ কিন্তু করত। সেই অত্যাচারী মগ জাতিকে এই বাঙালি তাদের নিজের শৌর্য এবং বীর্য দিয়ে তাদেরকে কি করেছে? পরাভূত করেছে, তাদেরকে পরাস্ত করেছে। বলছে এক হাতে মোরা মগেরে রুখেছি, অর্থাৎ অত্যাচারী মগ জাতিকে আমরা রুখে দিয়েছি। আর মোগলের আর হাতে, মানে সেই সময় মোগল তোমরা জানো, বাবর মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। এই সারা ভারতবর্ষব্যাপী মোগল সম্রাটরা আর কি করেছিল? তাদের ক্ষমতা বিস্তার করেছিল। কিন্তু সেখানেও কিন্তু এই বাংলার নিজের স্বাধীনতা বা গৌরবকে বিসর্জন করেনি। কারণ বলছে দেখো, চাঁদ প্রতাপের হুকুমে হটতে হয়েছে দিল্লি নাতে। চাঁদ প্রতাপ কে ছিল? এরা ছিল বাঙালির 12 ভূঁইয়াদের অন্যতম। 12 জন 12 ভূঁইয়া ছিলেন। চাঁদ, ভৈরব, তারপরে তোমার প্রতাপাদিত্য, তারপরে কংসনারায়ণ, তারপরে তোমার দিগম্বর, তারপরে তোমার কি বলবো, নীলাম্বর, রামকৃষ্ণ, কংসনারায়ণ, এগুলো 12 জন জমিদার ছিলেন আমাদের বাংলাদেশে বা বাঙালি, যারা কি করেছিলেন? জাহাঙ্গীর এবং আকবরের আমলে যে মোগল সম্রাট যে তার ক্ষমতা বিস্তার করছে, তারা যে বাংলাদেশে ক্ষমতা বিস্তার করতে এসেছিল, তাই 12 জন 12 ভূঁইয়া নামে পরিচিত। তারা কি করেছিল? ওই দিল্লি নাথ, দিল্লির সম্রাট কে ছিল তখন? আকবর আর জাহাঙ্গীর, এই দুজনকেই কি করেছিল? রুখে দিয়েছিল। বাংলাকে তারা বাংলাকে তারা মোগল সাম্রাজ্যের বশ্যতা স্বীকার করতে দেয়নি, তারা স্বাধীন থেকেছিল। এই জন্য বলছে চাঁদ প্রতাপের হুকুমে, মানে চাঁদ প্রতাপ বলেছিল যে না,
দিল্লি সম্রাট, আমরা তোমার কি করব না, বশ্যতা স্বীকার করব না। সেই দিল্লি সম্রাট তখন পিছু হটে গিয়েছিল, বুঝেছিল এই 12 ভূঁইয়াদের সাথে পেরে ওঠা যাবে না। তাই সমগ্র ভারতবর্ষে তাদের ক্ষমতা বিস্তার সহজ হলেও এই বাংলাদেশটা কিন্তু তাদের কাছে সহজ সাধ্য ছিল না। তো এটাই হচ্ছে বাঙালিদের অতীত গৌরব, যেখানে বাঙালি পূর্বপুরুষ চাঁদ ভৈরব, তারপরে প্রতাপাদিত্য, তোমার ঈশা খাঁ, মুকসুদ, তো এরা সবাই কি করেছে, দিল্লীনাথকে পিছু হটতে বাধ্য করেছে। তো আজকে যদি সেই বাঙালি তার অতীত গৌরব বর্তমানে অনুভব করে ইংরেজদের বিরুদ্ধে লড়াই দেয়, তাহলে ইংরেজকে পিছু হটতে বাধ্য হতেই হবে। তাই কবি অতীতের গৌরবটাকে তুলে ধরে বাঙালির ঘুমিয়ে পড়া সেই সত্তাটাকে জাগিয়ে তোলার চেষ্টা করছেন। তাহলে আমরা যে দ্বিতীয় স্তবকটা দেখলাম, সেখানে কি রয়েছে, বাঙালির শৌর্য বীর্যের কথা বলা হয়েছে। এই শৌর্য বীর্য আজকের নয়, এটা হচ্ছে অনেক পুরনো শৌর্য বীর্য। আমাদের পূর্বপুরুষের মধ্যে কীর্তিমানকে তোমার হচ্ছে বিজয় সিংহ, তারপরে হচ্ছে 12 ভূঁইয়া, এরা কিন্তু প্রমাণ করেছে যে বাঙালি জাতি শৌর্য বীর্যে সেরা। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে হচ্ছে বলছে জ্ঞানের নিধান আদি বিদ্বান কপিল সাংখ্যকার, এই বাংলার মাটিতে গাঁথিল সূত্রে হীরক হার। কি বললাম কথাটা, কি বললাম, যে জ্ঞানের নিধান, নিধান কথাটার অর্থ হচ্ছে জ্ঞানের ভাণ্ডার। জ্ঞানের নিধান মানে জ্ঞানের ভাণ্ডার বা আশ্রয়। যে জ্ঞানের নিধান আদি বিদ্বান মানে আমাদের আদিপুরুষ, সে ছিলেন বিদ্বান। কি আদি বিদ্বান মানে সব থেকে পুরনো বিদ্বান ব্যক্তি। বলছে কপিল, এই যে আমি বললাম কপিল মুনি, যার শাপে ধ্বংস হয়ে গেছিল সগর রাজার 60,000 সন্তান, গল্পটা যে আমি বললাম, সেই কপিল মুনি কোথায়, গঙ্গাসাগরে তার আশ্রম ছিল। সেই আশ্রমে বলছে কপিল সাংখ্যকার মানে তিনি মানে কি বলবো, মানে সাংখ্যকার মানে সাংখ্য প্রণেতা ছিলেন। ঠিক আছে, বলছে জ্ঞানের নিধান, তিনি জ্ঞানবান ছিলেন, মানে জ্ঞানের ভাণ্ডার ছিলেন, আদি বিদ্বান ছিলেন, কপিল সাংখ্যকার, এই বাংলার মাটিতে গাঁথিল সূত্রে হীরক হার। তিনি এখানে একটা সূত্র আবিষ্কার, মানে কি গাণিতিক সংখ্যা দিয়ে তিনি ধর্মকে কিন্তু গেঁথে দিয়েছিলেন। কি বলেছিলেন, তিনি বলেছিলেন একটা কথা, বলছে যে জগৎ দুটি সত্যের উপর প্রতিষ্ঠিত। তোমরা দেখো এখানে আমি লিখে দিচ্ছি, বলছে জগৎ দুটি সত্যের উপর। দুটি সত্য কি, তো একটি সত্য হচ্ছে পুরুষ, আর একটি হচ্ছে প্রকৃতি। পুরুষ মানে হচ্ছে চৈতন্য জ্ঞান, আর প্রকৃতি মানে হচ্ছে কি বলবো, প্রকৃতি মানে হচ্ছে পার্থিব সমস্ত বিষয়। তো এই পুরুষ আর প্রকৃতি, এই পুরুষ আর প্রকৃতি বলছে যে পুরুষ এই প্রকৃতির সাথে কামনার সহিত মিলিত হয়, যাতে করে জীবের সৃষ্টি। এই পুরুষ প্রকৃতির সহিত মিলিত হয়, যেটা হচ্ছে পুরুষ। কে বললেন, বললেন কপিল। সাংখ্য তত্ত্বের দ্বারা ওই যে বলছে সূত্র, এই সূত্র পুরুষ আর প্রকৃতির যে সূত্র, সেই সূত্রের নিয়মেই কিন্তু আর জীবের জন্ম। কিন্তু প্রত্যেক জীবের কাঙ্ক্ষিত উদ্দেশ্য মানে কি বলবো, মানে প্রত্যেক জীবের মূল আকাঙ্ক্ষা কি, তো বলছে মোক্ষ লাভ, মুক্তি লাভ। তো মুক্তি লাভ যখন করবে মানুষ, পুরুষ এবং প্রকৃতি যখন মিলিত হবে, জীবের সৃষ্টি হবে, সেই জীব কি করবে, মুক্তি লাভ করবে। তো মুক্তি লাভ করলে সে কি হয়ে যায়, আমাদের কাছে ঈশ্বর হয়ে যায়। যারা মরে যায় তারা আমরা ভাবি হয় স্বর্গে চলে গেছে, তারা আমাদের কাছে দেবতা হয়ে গেছে, উনারা আমাদের সব দেখছেন, আমরা কি করছি, আমাদের পূর্বপুরুষরা উপর থেকে আমাদেরকে আশীর্বাদ করছেন এবং দেখছেন, অর্থাৎ তারা দেবলোক বা অমরত্ব পেয়ে যাচ্ছেন। বলছে দেবলোকে অমরত্ব পেয়ে যাচ্ছেন। ওই জন্য বলছে এই বাংলার মাটিতে গাঁথিল সূত্রে হীরক হার। তো এই যে পুরুষ এবং প্রকৃতির যে সূত্র,
এই সূত্রটাকে সুন্দর করে সংখ্যা তত্ত্বে বেঁধেছিলেন কে? এই আদি বিদ্বান কপিল মুনি। বলছে আর এই কপিল মুনি কে ছিলেন? এই কপিল মুনি ছিলেন বৈদিক ঋষি, আমাদেরই বাঙালি সন্তান। বৈদিক যুগে তিনি গঙ্গাসাগর, সেখানে তার একটা বিরাট আশ্রম ছিল। সেই আশ্রমে তিনি কি করলেন? মানুষকে জাগতিক শিক্ষা দিলেন, জীব এবং জগতের ব্যাখ্যা দিলেন সংখ্যা তত্ত্বে। বোঝা গেছে? বলছে দেখো, বাঙালি অতীশ লঙ্ঘিল গিরি, বাঙালি অতীশ লঙ্ঘিল গিরি, গিরি তুষারে ভয়ঙ্কর। এই যে বাঙালি অতীশ দীপঙ্কর, এই অতীশ দীপঙ্কর একাদশ শতাব্দীতে তিনি কি করলেন? বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য সুদূর বাংলাদেশ, মানে বাংলাদেশ থেকে সুদূর তিব্বতে চলে গেলেন। বলছে কিভাবে গেলেন? কত কষ্ট করে, পায়ে হেঁটে। বলছে দেখো, বাঙালি অতীশ লঙ্ঘিল মানে অতিক্রম করলো, গিরি মানে পর্বত, তুষারে ভয়ঙ্কর, যে পর্বত তুষারে গাঁথা ছিল, সেই তুষারময় গিরি পর্বত পার হয়ে বলছে জ্বালিল জ্ঞানের দ্বীপ। কোথায় জ্বাললো? তিব্বতে বাঙালি দীপঙ্কর, মানে তিব্বতে গিয়ে তিনি কি করলেন? নিজের জ্ঞানের আলো জ্বালেন, অর্থাৎ তিনি বৌদ্ধ ধর্ম কি করলেন? সেখানে প্রচার করলেন। বৌদ্ধ ভিক্ষু রূপে তিনি চলে গেলেন। তিনি ছিলেন আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন। তিনি এই একাদশ শতাব্দীতে আর কি করলেন? সেখানে গিয়ে আমাদের যে বাঙালিদের ধ্যান ধারণা, তাদের যে সংস্কৃতি, তার জ্ঞান ছড়িয়ে দিলেন কোথায়? তিব্বতে। অর্থাৎ বাঙালি জ্ঞানে, গরিমায়, বিদ্যাতে, বুদ্ধিতেও তার অতীত গৌরব কিন্তু রয়েছে। বলছে দেখো, কিশোর বয়সে পক্ষধরের পক্ষ সাতন করি, বাঙালির ছেলে ফিরে এলো দেশে যশের মুকুট পড়ি। বলছে কিশোর বয়সে পক্ষধরের, এই পক্ষধরকে, এই পক্ষধর হচ্ছে মিথিলার একজন নৈয়ায়িক, মানে তর্কবাগীশ, মানে কি বলবো, মানে সুন্দর বিচারক ছিলেন। তো কথিত ছিল যে তিনি নাকি যে পক্ষ অবলম্বন করতেন বিচারে, সেই পক্ষেরই জয় সূচিত হতো, অর্থাৎ তাকে বিচারে কেউ হারাতে পারত না। মিথিলার লোক ছিলেন কে? নাম ছিল পক্ষধর মিশ্র, ওর আসল নাম ছিল জয়দেব মিশ্র। ঠিক আছে? এই পক্ষধর মিশ্রের কি বলছে? পক্ষ সাতন করি, পক্ষ মানে ডানা, ডানা সাতন করা মানে কেটে ফেলা, মানে ও যে বেশি ফড়ফড় করে উঠছিল জ্ঞানের, মানে নিজেকে জাহির করছিল, সেই জ্ঞান বিজ্ঞানকেও, মানে মিথিলার কবি ছিলেন আমাদের বাঙালি একজন ষড়গোস্বামীর একজন হচ্ছে রঘুনাথ রায়। এই রঘুনাথ রায় মানে কি বলবো, ছোট্ট বয়সে সে ওখানে কি করেছিল? পড়াশোনা করতে গিয়েছিল মিথিলায়, আর সেখানে গিয়ে তিনি তর্কযুদ্ধে আর মানে বিচারে তাকে হারিয়ে দিয়েছিলেন। কাকে? পক্ষধর মিশ্রকে। ওই জন্যই বাঙালি মানে বিদ্যাতে, বুদ্ধিতে, যুক্তিতে, তর্কে সর্বসেরা, এ কথা প্রমাণ করতে কবি পক্ষধরের প্রসঙ্গ এনে আমাদের যে সন্তান বাঙালির দেশ, এই যে বলছে কিশোর বয়সে পক্ষধরের পক্ষ সাধন করি, মানে ছোট্ট বয়সে কে? আমাদের ষড়গোস্বামীর একজন হচ্ছে রঘুনাথ রায়। সে হচ্ছে বলছে কিশোর বয়সে পক্ষধরের পক্ষ সাধন করি, বাঙালির ছেলে ফিরে এলো দেশে যশের মুকুট পড়ি, মানে খ্যাতির যে মুকুট পক্ষধরের মাথা থেকে নিজের মাথায় নিয়ে তিনি বাংলাতে ফিরে এলেন। কথা পরিষ্কার? বলছে দেখো, বাংলার রবি জয়দেব কবি কান্ত কোমল পদে করেছে সুরভি সংস্কৃতের কাঞ্চন কোকনদে। বলছে দেখো, বাঙালির রবি জয়দেব কবি, তোমরা জানো জয়দেব কেন্দুবিল্ল গ্রাম, বীরভূম জন্মগ্রহণ করেছেন। তো বলছে বাংলার রবি মানে বাংলাদেশের সূর্য, বাংলার রবি জয়দেব কবি, মানে জয়দেব যে কবি তিনি যে বাংলাদেশের রবি, অর্থাৎ রবি যেমন সমগ্র দুনিয়াকে আলো দেয়, তেমনি আমাদের জয়দেব সমগ্র কাব্য সমাজকে, মানে কবি সমাজকে, প্রাচীন মানে কি বলবো, সংস্কৃত সাহিত্য অধ্যয়ন করে সে সংস্কৃত সাহিত্যে তার ব্যুৎপত্তি দেখিয়ে সমগ্র সাহিত্য জগৎকে যেন আলোকিত করেছেন। যে ছিলেন কি? নাকি বাঙালি ছিলেন। বলছে করে বাংলার রবি জয়দেব কবি কান্ত কোমল পদে, কান্ত কোমল পদ মানে মধুর কমলা কান্ত পদাবলী, এটা হচ্ছে মানে জয়দেবের গীত গোবিন্দকে বলা হয়। জয়দেব একটা
মানে সংস্কৃত ভাষায় রাধাকৃষ্ণ বিষয়ক যে লীলা লিখেছিলেন একটা গ্রন্থ, সেই গ্রন্থটার কথা বলা হচ্ছে। বলছে কবি কান্ত কোমল পদে করেছে সুরভি, মানে সুগন্ধ ছড়িয়ে দিয়েছে সংস্কৃতের কাঞ্চন, মানে সংস্কৃতের যে সোনা, কোনটা কোনটা বললাম বলো তো? গীত গোবিন্দম, গীত গোবিন্দ। বলছে কোকোনদে, কোকোনদ মানে হচ্ছে লালপদ্ম, অর্থাৎ তার যে কাব্যগ্রন্থটা সেটা আমাদের বাংলাদেশে সুরভি বিতরণ করেছে। আর সেই সুরভি থেকে, সেই সুগন্ধ থেকে একটু একটু করে আমাদের এদেশীয় বাঙালি কবিরা আর মানে নিজেদের সংগ্রহ করেছে। কি সংগ্রহ করেছে বলবো, সেখান থেকে বিষয় সংগ্রহ করে আর অযাচিত সব নানা রকম রাধা গোবিন্দ লীলা বিষয়ক কাব্য বা মানে কবিতা লিখেছেন। ঠিক আছে, তো যাই হোক, আমরা এইখানে দেখলাম দ্বিতীয় স্তবকে কি দেখলাম? দ্বিতীয় স্তবকে দেখলাম শুধু জ্ঞান, বিদ্যা, সাহিত্য এই সমস্ত ক্ষেত্রে বাঙালির পূর্ব গৌরব একেবারে কি ছিল, বলার মতো ছিল, দৃষ্টিনন্দন ছিল, যার ইতিহাস কবি মানে আমাদের এই কবিতার মধ্যে তুলে ধরেছেন। বলছে দেখো, তাহলে আমরা প্রথমে দেখলাম বাংলাদেশের একটা সুন্দর অবয়বের বর্ণনা, দ্বিতীয় স্তবকে দেখলাম যে আমাদের শৌর্যবীর্যের কথা, আর তৃতীয় স্তবকে দেখলাম কি, তৃতীয় স্তবকে দেখলাম আমাদের জ্ঞান, বিজ্ঞান, বিদ্যার কথা। বিজ্ঞান তো না, মানে জ্ঞান আর বিদ্যার কথা আমরা জানতে পারলাম। কপিল মুনির কথা জানতে পারলাম, আমাদের রঘুনাথ রায়ের কথা জানতে পারলাম, আমরা জানতে পারলাম জয়দেব কবির কথা। এরা কিন্তু বাঙালি ছিলেন এবং সেই সময়ে কিন্তু বাঙালিকে জ্ঞানের জগতে অনেক শীর্ষে পৌঁছে দিয়েছিলেন। ঠিক আছে, তা তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে চতুর্থ প্যারা। চতুর্থ প্যারা হচ্ছে, দেখো এই কবিতাটা অনেক বড়, এরপরে আমাদের দেখো 1 2 3 4 5 পাঁচখানা প্যারা আছে। আজকে সময় প্রায় শেষের দিকে, তো আজকে আমি আর এই প্যারাটা আলোচনা করছি না, এর পরের দিন আমি এখান থেকে করব। অর্থাৎ 1 2 3 4 5 তিনটে হলো আজকে, আগামী দিন আমরা 5টা আলোচনা করে আর এই কবিতাটা শেষ করব। তাহলে আগামী দিন অবশ্যই তোমরা টিভির সামনে থাকবে, এই ক্লাসটা করবে, এই সমস্ত ক্লাসটা একসাথে করলে তবেই আমাদের কবিতাটা আমাদের কাছে কি হবে, বেশি স্পষ্ট হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখছি। হ্যাঁ, ভালো থাকবে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।